गुड मर्निंग हेलो एंड वेलकम टू फर्स्ट स्टाडी प्राथमिक टेट परीक्षा प्रस्तुति आज के क्लासे तुम्हारे स्वागत जानाई। आज के आमरा आलोचना करब चतुर्थ श्रेणी परिवेश विद्या बई। এই বই থেকে প্রায় 210-20টা কোশ্চেন আমরা আলোচনা করব। তো তোমাদের টেটে মাত্র 3-4 দিন বাকি আছে। এই অল্প সময়ে তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যতটা সম্ভব রিভিশন করে নাও। তো এর জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি চতুর্থ শ্রেণীর পরিবেশবিদ্যা বই। এই বইটি থেকে অনলাইনে কোশ্চেন আলোচনা করব। এর ফলে তোমাদের অল্প সময়ের মধ্যে বেশি বেশি প্র্যাকটিস হয়ে যাবে। তো বেশি কথা না বলে চলো দেখে নিই আজকের ক্লাসটি। তো প্রথমে দেখো, আমাদের পরিবেশ বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা হেরফে প্রবন্ধ অনুসরণের চেষ্টা করা হয়েছে। আর এই পরিবেশ বইটা প্রথম তৃতীয় শ্রেণী থেকেই চালু হয়েছে। চতুর্থ শ্রেণীর প্রথম চ্যাপ্টার হচ্ছে জীবজগৎ। তো জীবজগতের প্রথম প্রশ্ন হচ্ছে, শীত দ্বারা নেই এমন প্রাণী হচ্ছে আরশোলা, পোকামাকড়, কৃমি এবং কেন্ন। দেখো, গরুর শিং কী কাজে লাগে? তো শিং হচ্ছে নিজেকে বাঁচাতে কাজে লাগে। বাঘের ডোয়া কাটা দাগ, বাঘের গায়ে যে দাগ থাকে তো সেটা হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য কাজে লাগে। তাহলে যে যদি প্রশ্ন হয় যে বাঘের গায়ে ডোয়া কাটা দাগ কেন থাকে, তো নিজেকে বাঁচানোর জন্য কাজে লাগে। পাইন গাছ দেখতে পাওয়া যায় কোথায়? পাইন গাছ দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ে। শীতপ্রধান অঞ্চলে প্রধানত পাইন গাছ দেখা যায়। তো দার্জিলিংয়ে আমাদের পাইন গাছ দেখা যায়। গা শক্ত খোলে ঢাকা, সেটা হচ্ছে শামুক। শামুক একটা প্রাণী যাকে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে দেহটাকে খোলসের ভিতর ঢুকিয়ে নেয়। তো তাদের এই খোলসটা হচ্ছে খুব শক্ত, আর খোলসটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে তৈরি, বা যে চুনের যে উপাদান সেটা দিয়ে তৈরি। জিওল গাছ থেকে আমরা কি পাই? তো জিওল গাছ থেকে আমরা আঠা পাই। জিওল গাছের আঠা অনেক শিল্পে কাজে লাগে। পায়ের আঙ্গুলগুলো পাতলা চামড়া দিয়ে যুক্ত করা আছে, সেটা হচ্ছে হাঁস। এই পদকে বলা হয় লিপ্ত পদ। মনে রাখবে, এই যে পাগুলোকে চামড়া দিয়ে জোড়ানো থাকে সেটা হচ্ছে লিপ্ত পদ। শরীরে বাতাস ভাব থলি থাকে পাখিদের। এই যে বাতাসের থলি থাকে পাখিদের, এই ফলে তারা অনেক আকাশে উঁচু আকাশে উড়তে পারে। দেহটা অনেক পাতলা অনুভব হয়। পাখিদের শরীরে বায়ুভাব থলি থাকার জন্য পাখি আকাশে অনেকক্ষণ উড়তে পারে। এই দেখো বলে দিয়েছে, এটা ইম্পর্টেন্ট যে পাখিদের শরীরে বায়ুভাব থলি কী কাজে লাগে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, লুপ্তপ্রায় প্রাণীর নাম। মোষ, গন্ডার, সাপ এগুলো হচ্ছে লুপ্তপ্রায়। এগুলো এখনও লুপ্ত হয়ে যায়নি, জাস্ট লুপ্তপ্রায়। আর লুপ্ত প্রাণীদের যে ডাটা সেটা হচ্ছে রেড ডাটা বুকে লেখা থাকে। 11, বাঘ বিলুপ্তির পথে কারণ কি? তো এর বিভিন্ন কারণ আছে, 1, 2, 3 দেখো। মানুষ জঙ্গল কেটে সাফ করে ফেলছে, তাহলে বাঘেদের বাসস্থান কমে যাচ্ছে। জঙ্গলে খাবারের অভাব হচ্ছে, এবং বনে চড়া শিকারে বাঘের চামড়া, নখ, হাড়ের জন্য বাঘ মেরে ফেলছে। এর ফলে বাঘ আস্তে আস্তে আমাদের কমে যাচ্ছে। আমাদের সুন্দরবন অঞ্চলে বিখ্যাত বাঘ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। 12, সংরক্ষণ কাকে বলে? যে যে কারণে জীবের সঙ্গে কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা হলো সংরক্ষণ। আর এখানে একটা ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন বলছি, কোন অরণ্যে মানুষের প্রবেশ নিষেধ? সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক এবং রিজার্ভ ফরেস্ট। মানুষের প্রবেশ নিষেধ। ইম্পর্টেন্ট কোশ্চেন, ন্যাশনাল পার্ক এবং রিজার্ভ ফরেস্টে মানুষের প্রবেশ নিষেধ। আমরা এই ক্লাসটিতে যতটা সম্ভব অল্প সময় বেশি বেশি তথ্য জানার চেষ্টা করব। দেখো, যে জিনিস যত ভারী তার ভর তত বেশি। আর জিনিসের ওজন এটা নির্ভর করে অভিকর্ষজ ত্বরণ বা মহাকর্ষ টানের ফলে। মরিশাস কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট, মরিশাস তো ভারত মহাসাগরের একটা দ্বীপ। মরিশাসের দ্বীপে ডোডো পাখি বাস করতো। এই যে ডোডো পাখি বর্তমানে বিলুপ্ত, এটা কোথায় বাস করতো? সেটা হচ্ছে মরিশাস দ্বীপ। আর মরিশাস দ্বীপ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। এই বিলুপ্ত হয়ে গেছে, এই ডোডো পাখি বিলুপ্ত হয়ে গেছে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো। নেক্সট দেখো, হারিয়ে গেছে, বিলুপ্ত। আর কি কি হারিয়ে গেছে? তো বালি দ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, আর ভারতের গোলাপি মাথা হাঁস, আর নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ, এগুলা বিলুপ্ত হয়ে গেছে। ভারতবর্ষ থেকে এগুলো বিলুপ্ত হয়ে গেছে, আর দেখা যায় না। পরিবেশের উপাদান, এবার দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে পরিবেশের উপাদান। গ্যাসের ভর আছে, অবশ্যই গ্যাসের ভর আছে। যা কিছু ভর আছে, যে কিছুটা জায়গা নিয়ে থাকে তাকে আমরা বলি পদার্থ। বাষ্প কথাটি ভাব থেকে এসেছে। বাংলায় যে ভাব বলি না, জল ফুটলে যে বাষ্পটা বের হয়, সেই যে ভাব সেটা হচ্ছে বাষ্প। 4 নম্বর দেখো, শিলা থেকে শিল কথাটি এসছে। শরীরের সবচেয়ে কঠিন অংশ, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের। শরীরের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে দাঁত, আর দাঁতের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে এনামেল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, দাঁতের এনামেল হচ্ছে সবচেয়ে কঠিন। আমাদের দাঁত কয় প্রকার? তো আমাদের দাঁত হচ্ছে 4 প্রকার দাঁত আছে। আমাদের দাঁত আছে 4 প্রকার। 7 নম্বর দেখো, জন্মে সাধারণত 6 মাস পর দাঁত গজাতে শুরু করে। জন্মের কত মাস পর দাঁত গজাতে লাগে? তো সেটা হচ্ছে
6 মাস, এটা হচ্ছে সিডিপি কোশ্চেনেও কিন্তু আসতে পারে যে জন্মের 6 মাস পর দাঁত গজাতে শুরু করে। খাবার ভেঙে টুকরো করা হয় হজমের প্রথম ধাপ। এই যে আমাদের মুখে খাবার ভেঙে টুকরো করা হয় সেটা হচ্ছে হজমের প্রথম ধাপ। এখানে একটা কথা বলি, এই যে আমাদের মুখ থেকে খাবারটা পাকস্থলে যাচ্ছে, এই যে নালী এসোফেগাস যার নাম, সেখানে কিন্তু কোনো হজম হয় না। আমাদের মুখের লালারসে থাকে টায়ালিন। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা মনে রাখবে যে আমাদের লালারসে যে উৎসেচক থাকে সেটা হচ্ছে টায়ালিন, খাদ্যকে হজম করতে সাহায্য করে। 9 নম্বর দেখো, লালাগ্রন্থি থেকে বের হয় লালারস। লালারসে থাকে হজমের রস। তাহলে লালারস কোথায় থেকে বের হয়? লালাগ্রন্থি। আমাদের মুখে অনেক লালাগ্রন্থি থাকে, সেইখান থেকে লালারস বের হয়ে খাবারটাকে মানে পিচ্ছিল করে, যাতে করে নল দিয়ে এসোফেগাস দিয়ে আমাদের খাবারটা পাকস্থলীতে চলে যায়। এবার দেখো আরেকটা চ্যাপ্টার হচ্ছে আমাদের আকাশ। আমাদের আকাশ বহিষ্কার থেকে কোশ্চেন এখানে, আকাশে কোন তারাকে সরে যেতে দেখা যায়? তো এই যে ধ্রুব তারাকে, ধ্রুব তারাকে আমরা সরে যেতে দেখি। সপ্তর্ষি মণ্ডলের 7টি তারা কি? এটা যদি আসবে না তোমাদের মনে যদি ইচ্ছা হয় দেখে নেবে। সপ্তর্ষি মণ্ডলে একেবারে গায়ে থাকে অরুন্ধতী, তাহলে সপ্তর্ষি মণ্ডলে একদম গা লেগে থাকে অরুন্ধতী। আকাশের উত্তর দিকে দেখা যায় ধ্রুব তারা। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আগেও এসেছিল যে আকাশের উত্তর দিকে কোন তারা দেখা যায়, সেটা হচ্ছে ধ্রুব তারাকে আমরা আকাশের উত্তর দিকে দেখতে পাই। শুকতারা হলো আসলে একটি গ্রহ, এটা হচ্ছে শুক্র গ্রহ। শুকতারা এবং সন্ধ্যা তারা হচ্ছে শুক্র গ্রহ। আর পৃথিবীর সবচেয়ে কাছে গ্রহ হচ্ছে শুক্র। মনে রাখবে পৃথিবীর সবচেয়ে কাছে গ্রহ শুক্র, সূর্যের সবচেয়ে কাছে গ্রহ হচ্ছে বুধ, আর সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ, আর বৃহত্তম হচ্ছে বৃহস্পতি। সপ্তর্ষি মণ্ডল আকাশে দেখা যায় উত্তর পূর্ব দিকে, তাহলে সপ্তর্ষি মণ্ডল, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। সপ্তর্ষি মণ্ডল আকাশে কোন দিকে দেখা যায়? তো আকাশে উত্তর পূর্ব দিকে সপ্তর্ষি মণ্ডলকে দেখা যায়। সপ্তর্ষি মণ্ডল দেখতে কিসে? প্রশ্ন চিহ্নের মতো। তাহলে সপ্তর্ষি মণ্ডল দেখতে প্রশ্ন চিহ্নের মতো। এখানে প্রশ্ন হতে পারে সপ্তর্ষি মণ্ডল দেখতে কিসের মতো? এ দিয়ে দিলেও তো হচ্ছে যোগ চিহ্নের মতো, গুণ চিহ্নের মতো, ভাগের মতো, প্রশ্ন চিহ্নের মতো। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, প্রশ্ন চিহ্নের মতো। পৃথিবীর আবহাওয়া জানতে কাজে লাগে কৃত্রিম উপগ্রহ। তাহলে পৃথিবীর আবহাওয়া জানতে কী কাজে লাগে? কৃত্রিম উপগ্রহ। মানে ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে অর্যভট্ট, যেটা 1975 সালে মহাকাশে পাঠানো হয়েছিল। মনে রাখবে ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে অর্যভট্ট। আর আমরা এই পিডিএফটা নিয়েছি আমার pdf.com থেকে। তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও তাহলে ফোকাস স্টাডি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ভোর 5টার সময় অন্ধকার থাকে কোন সময়? তাহলে ভোর 5টার সময় অন্ধকার থাকে শীতকালে। শীতকালে কুয়াশায় অন্ধকার হয়ে থাকে। 10, গরমকালে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি থাকে। তাহলে দিনের দৈর্ঘ্য কোন সময় বেশি থাকে? গরমকালে। আর শীতকালে রাতের দৈর্ঘ্য বেশি হয়ে থাকে, রাত যেন কাটেই না শীতকালে। 11, ভারত থেকে পাঠানো চলে কৃত্রিম উপগ্রহ, সেটা হচ্ছে ইনস্যাট। এছাড়াও চাঁদে পাঠানো চন্দ্রযান 1, 2, 3, চন্দ্রযান 1, 2 এবং চন্দ্রযান 3 কিছুদিন আগেই আমরা চাঁদে পাঠিয়েছি। তো হচ্ছে ইনস্যাট। ভারত থেকে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ হয়েছে ইনস্যাট। দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। তাহলে দূরবীন আবিষ্কার কে করেছিলেন? গ্যালিলিও। এটা ইম্পর্টেন্ট যে দূরবীন কে আবিষ্কার করেছেন, তো গ্যালিলিও আবিষ্কার করেছেন দূরবীন। অর্যভট্ট প্রথম বলেন পৃথিবী নিজের, তাহলে কে প্রথম বলেন যে পৃথিবী নিজের চারিদিকে ঘোরে? এই কথাটি কে বলেছিলেন প্রথম? অর্যভট্ট। আর অর্যভট্ট কিন্তু শূন্য আবিষ্কার করেছিলেন। এটা মনে করেছে শূন্য আবিষ্কার করেছিলেন অর্যভট্ট। আর এটা ভারতে হয়েছিল। আর দাবা খেলা প্রথমেই ভারতেই চালু হয়। 14 নম্বর দেখো, চাঁদের মাটি ও পৃথিবীর মতো অসমান, এই কথাটা বলেছিলেন গ্যালিলিও। আমাদের এই যে মাটি এক জায়গায় ফ্ল্যাট সমতল, কোনো জায়গায় উঁচু নিচু মালভূমি পাহাড় পর্বত সমস্ত কিছু আছে, চাঁদেও ঠিক এই টাইপেরই আছে, গ্যালিলিও। তারপর দেখো 15, প্রথম লাইকা নামে একটা কুকুর প্রথম মহাকাশে গিয়েছিল। লাইকা নামে একটা কুকুর, যেটা রাশিয়া থেকে পাঠানো হয়েছিল। আর মানুষ হিসেবে প্রথম চাঁদে পা রাখে নীল আর্মস্ট্রং 1969। নীল আর্মস্ট্রং 1969 সালে চাঁদে প্রথম পা রেখেছিলেন। মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল কিউরিওসিটি। মঙ্গল গ্রহে পাওয়া গেল কিউরিওসিটি। আর মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ, মার্স বলা হয় লাল গ্রহ। শনি গ্রহের জন্য পাঠানো হয়েছিল ক্যাসিনি। শনি গ্রহে পাঠানো হয়েছিল ক্যাসিনি। ভারতের প্রথম মহাকাশে যান কে? রাকেশ শর্মা। সূর্য ও পৃথিবীর মাঝের গ্রহ হচ্ছে বুধ ও শুক্র। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তাহলে সূর্য আর পৃথিবী, তাহলে সূর্য আর পৃথিবীর মাঝের গ্রহ হচ্ছে বুধ আর শুক্র। যেহেতু সূর্য এই জায়গাটা যদি সূর্য হয়, সূর্যের চারপাশে এই যে গ্রহগুলো ঘুরছে, তাহলে বুধ, শুক্র, পৃথিবী। তাহলে পৃথিবী এবং সূর্যের মাঝে দুটো গ্রহ আছে, বুধ এবং শুক্র। এই টাইপের নলেজ বেস বা বোধমূলক প্রশ্ন তোমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এই ক্লাসটা দেখলে শুধুমাত্র যে তোমাদের টেটের জন্য উপকার হবে এমনটা নয়, যারা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, যেমন ধরো যে ফুড এসআই,
ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষার জন্য তোমাদের এই ক্লাসটি কিন্তু কাজে লাগবে। আচ্ছা, তাই যতটা সম্ভব এই ক্লাসটাকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, আধুনিক সভ্যতা ও পরিবেশ সংরক্ষণ থেকে বা প্রশ্ন, কাঁপুনি দিয়ে জল সারাতে কাঁপুনি কুইনাইন। তো কুইনাইন কোথায় থেকে পাওয়া যায়? সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন। আর এই কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সর্দি কাশি সারাতে বাসক পাতা আর তুলসী পাতা খেতে হবে। আঘাত লেগে ব্যথা সারাতে রাংচিতার ডাল। তো আঘাত লেগে ব্যথা লেগে গেছে, তাহলে কি? রাংচিতার ডাল। তারপর 4 নম্বর দেখো, কেটে গেলে সারাতে গাঁদা পাতা, দুর্বা ঘাস। তো অনেক সময় প্রাচীনকাল থেকে আমরা এটা দেখে আসছি যে দুর্বা ঘাস দিয়ে কেটে গেল, হয়তো মাঠে গিয়ে ঘাস কাটতে গিয়ে কেটে গেল, তখন দেখবে অনেকে দুর্বা ঘাস ছেঁচে দিয়ে দিল, এটাতে ভালো হয়ে যায়। তাহলে গাঁদা পাতা এবং দুর্বা ঘাস। পেটে অসুখ সারাতে থানকুনি পাতা, থানকুনি গোল গোল পাতা হয় থানকুনির, তো পেটে অসুখ সাথে থানকুনি পাতা কাজে লাগে। জল দূষণের ফলে পেটে অসুখ, তো হাতে পায়ে কালো কালো ছোপ হয়। আর হাতে পায়ে কালো কালো ছোপ হয়েছে আর্সেনিকের ফলে। আর আর্সেনিক এটি একটা ধাতু গল্প। হ্যাঁ। 7 নম্বর, রক্ত কমে গেলে কী খেতে হবে? কুলে খাওয়া শাক খেতে হবে রক্ত যদি কমে যায়। বিষ্ণয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এটা। বিষ্ণয় আন্দোলন, যে পরিবেশ বাঁচানোর জন্য আন্দোলন হয়েছিল, সেটা যে বিষ্ণয় আন্দোলন, সেটা হচ্ছে মহারাজা জামজি। মহারাজা জামজি এটা হচ্ছে বিষ্ণয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। 29 কাদের বলা হয়? গুরু মহারাজ জামজির শিষ্যরা 29টা উপদেশ মেনে চলতো, তাদের বলা হয় 29। 29 মানে 29, 29 29টা উপদেশ মেনে চলতো, তাদের জন্য হয় 29। আর পঞ্চপিয়ার এই কথাটা হচ্ছে শিখ ধর্মের সঙ্গে যুক্ত। পরিবেশ বাঁচাও আন্দোলনের যেমন চিপকো আন্দোলনের সঙ্গে কে যুক্ত আছে? সুন্দরলাল বহুগুণা। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে বাবা আমতে ইত্যাদি এইসব যে পরিবেশ আন্দোলনগুলো হয়েছিল সেটা মনে রাখবে। তাদের নেতা কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল? তো চর্মরোগ সহায়তা হয় নিম পাতা, নিম পাতা কাজে লাগে। দেখো 11, কৃমি সারাতে রক্ত পরিষ্কার করতে কালমেঘ। কালমেঘে কৃমি সারাতে এবং রক্ত পরিষ্কার করতে কাজে লাগে। শুষ্নি শাক, স্নায়ু অসুখ, ঘুম না হলে এই শুষ্নি শাক খেলে ঘুম আসবে। কলমি শাক মাথা ঠান্ডা রাখতে এবং ঘুম না হলে। ল্যাংচা বিখ্যাত কৃষ্ণনগর, তাহলে যে মিষ্টি ল্যাংচা মিষ্টি সেটা যে বিখ্যাত কৃষ্ণনগর নদিয়া। নতুন গুড়ের মোয়া বিখ্যাত জয়নগর, জয়নগরের মোয়া খুবই বিখ্যাত। মিহিদানা সীতাভোগ বিখ্যাত বর্ধমান। এই বিভিন্ন এই খাদ্যের কোথায় বিখ্যাত, এই সমস্ত বিষয়গুলো তোমাদের কাছ থেকে জানতে পারবে। তবে দেখো সত্য, হিমালয়ের নিচে যে বন আছে, হিমালয়ের নিচে যে বন আছে তাকে বলবো কি? তাকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা তিনি চিপকো আন্দোলনের নেতা ছিলেন। চিপকো আন্দোলন হয় 1973 সালের এপ্রিল মাসে উত্তরপ্রদেশের গারোয়াল গ্রামে গাছ কাটা বিদ্যার্থী স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে চিপকো আন্দোলন নামে পরিচিত। তাহলে চিপকো আন্দোলন কত সালে হয়? 1973 সালে। কোথায়? উত্তরপ্রদেশের গারোয়াল গ্রাম। বর্তমানে এই গারোয়াল গ্রামটা হচ্ছে উত্তরাখণ্ড। আর সেই আন্দোলনের নেতা ছিল সুন্দরলাল বহুগুণা এবং চিপকো কথাটি মানা হয়েছে গাছকে জড়িয়ে ধরা, সেটা হচ্ছে চিপকো আন্দোলন। তো চিপকো আন্দোলন নেতা হচ্ছে সুন্দরলাল বহুগুণা আর চণ্ডী প্রসাদ ভাট। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। চিপকো আন্দোলনের দুজন নেতা হচ্ছে সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডী প্রসাদ ভট্ট। 15 নম্বর দেখো, চিপকো আন্দোলন হিমালয়ের পাহাড়ি অঞ্চল থেকে গাছ কেটে নেওয়ার ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছিল। এর ফলে ওই অঞ্চলে ওদের ক্ষতিগ্রস্ত হচ্ছিল। 1973 সাল নাগাদ গ্রামবাসী মহিলারা প্রথম এই আন্দোলন শুরু করে। ঠিকাদাররা গাছ কাটতে তারা গাছগুলি জড়িয়ে ধরে, ফলে ঠিকাদাররা গাছ না কাটতে পেরে ফিরে যায়। এইভাবে চিপকো আন্দোলন শুরু হয়েছিল। ঠিক একইভাবে বিশ্বজয় আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। চিপকো কথা অর্থ আলিগড় করা। আহ্বায়ী জঙ্গল, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন এক্সামে কিন্তু এই কোয়েশ্চেন এসছে। পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। পশ্চিম মেদিনীপুর জেলায় এই আহ্বায়ী জঙ্গল অবস্থিত। যৌথ বন প্রকল্প এটা কিন্তু। 18 নম্বর, আহ্বায়ী জঙ্গলে গাছ বাঁচাতে এগিয়ে এসেছিল অজিত কুমার ব্যানার্জি। তাহলে এই যে এই সময় কে ছিলেন? অজিত কুমার ব্যানার্জি। এই নামটা মনে রাখবে, এটা অতটা পপুলার নয় কিন্তু চলে আসলে ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো সেটা হচ্ছে অজিত কুমার ব্যানার্জি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে 19, এই কোয়েশ্চেনটা এসেছিল 2017 সালে। মফলক পবিত্র পর্বে মেঘালয়ের শিলং থেকে 25 কিমি দূরে। 2017 বা যাই হোক 21-এর দিকে এসেছিল হয়তো। মেঘালয়ের শিলং থেকে 25 কিমি দূরে এই মফলক বনভূমি অবস্থিত। মফলক পবিত্র বনভূমি গাছ কি? কুজি এবং ডানাধর ওষুধি গাছ। তো ওষুধি গাছের জন্য এই মফলক বনভূমি কিন্তু বিখ্যাত। খাসি জয়ন্তিয়া পাহাড়ের মাঝে মফলক পবিত্র বনভূমি আছে। খাসি জয়ন্তিয়া এটা হচ্ছে মেঘালয়ে অবস্থিত। আর গারো খাসি এবং জয়ন্তিয়া। আর এখানেই এই গারো খাসি জয়ন্তিয়া
এখানে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি হয়। মৌসিনরাম বলে একটা জায়গা আছে যেখানে বছর সবচেয়ে বেশি বৃষ্টি হয়, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টি হয় মৌসিনরামে, মনে রাখবে। এর আগে চেরাপুঞ্জি ছিল, বর্তমানে কিন্তু মৌসিনরাম, আর সেটা হচ্ছে খাসি যে পর্বত আছে সেখানেই অবস্থিত। এবার দেখো প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট দেখো। ছোট যন্ত্রপাতিকে বলবো টুলস, ছোট যন্ত্রপাতিকে টুলস বলা হয়। প্রাচীন মানুষের প্রথম হাতিয়ার ছিল ছুচালো স্টোন বা ছুচালো পাথর, প্রথম স্টোন ছিল, প্রথম হাতিয়ার ছিল স্টোন। গাছের মগডাল থেকে কীভাবে গাছে না ওঠে ফল পাওয়া যায়, লগি বা আকসি দিয়ে। স্টোভ কী কাজে লাগে, স্টোভ হচ্ছে রান্না করতে কাজে লাগে। একটা সময় যখন গ্যাসের লাইন এখন এসছে, যখন ছিল না তখন মানুষ স্টোভে রান্না করতো, সেটা হচ্ছে কেরোসিন দিয়ে রান্না করতো, আর তার আগে কাঠ দিয়ে। চাকা ব্যবহার করা হয় কী করতে, চাকাকে বলা হয় সভ্যতা অগ্রগতির প্রতীক। আর প্রথম চাকা হয়ে মানে যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে কাঠের চাকা ছিল। 6 নম্বর, যখন মানুষ ঘর বাড়ি বানাতে শিখেনি তখন মানুষের থাকার জায়গা ছিল গাছ এবং খোলা আকাশের নিচে মানুষ থাকতো, গাছ। সিঙ্কোনা গাছের ছাল থেকে কিসে ওষুধ হয়, কিন্তু বলে সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন, যেটা হচ্ছে ম্যালেরিয়া জ্বরের ওষুধ হিসেবে কাজে লাগে। মানুষ হাঁস ও মুরগি, ডিম ও মাংস, মানুষ হাঁস মুরগি কেন পোষে, তো ডিম আর মাংস পাবে বলে। পশ্চিমবঙ্গের পরমাটির মন্দির দেখা যায় বিষ্ণুপুর, বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত, বাঁকুড়া জেলায়। আর পশ্চিমবঙ্গের মোট জেলা এখন 23, এটা মনে রাখবে। আর সর্বশেষ জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। চকমকি পাথর আগুন লাগানোর কাজে লাগে। জলের আরেক নাম হচ্ছে জীবন। গ্রহে জল থাকে একমাত্র পৃথিবীতে, পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জল আছে। এখানে একটা কথা বলি, যখন প্রাণের অস্তিত্ব পৃথিবীতে ছিল না, বা যখন পৃথিবী প্রথম সৃষ্টি হয় তখন কিন্তু সেখানে অক্সিজেন ছিল না, এটা মনে রাখবে যে পৃথিবীতে অক্সিজেন ছিল না। গ্রহে প্রাণের অস্তিত্ব আছে একমাত্র পৃথিবীতে, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে জল আছে বলে। পৃথিবীতে উদ্ভিদ প্রাণী প্রথম উৎপত্তি হয়েছিল জলে, তাহলে জল থেকে এককোষী উদ্ভিদ প্রাণী আবিষ্কার বা উৎপত্তি হয়েছিল। কোথায় লোহা আগুনে গরম করে পেটানো হয়, তো কামারশালায়। আগুনের পর খাবার খেতে সুস্বাদু, প্রথমে মানুষ কাঁচা মাংস খেত, তারপর দাবানলের ফলে যে পশু পাখি মারা গেল তাদের মাংস খেয়ে দেখলো যে বাহ খুব সুস্বাদু, তখন থেকে মানুষ আগুনের ব্যবহার শিখলো এবং তখন থেকে খাবারটাকে আগুনে ঝলসে খেতে শুরু করলো, খেতেও সুস্বাদু এবং হজমও হয়, খুব ভালো লাগলো তাদের। দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও, তিনি ইতালি দেশের লোক ছিলেন। আর্যভট্ট প্রথম বলেন পৃথিবী নিজের চারিদিকে ঘোরে। নদী ধারে বা কাছাকাছি বসে থাকলে জল পাওয়া যেত, তার জন্য নদীর আশেপাশে দেখবে পৃথিবীর প্রাচীন সভ্যতা, যেমন সিন্ধু সভ্যতা, ইন্দাস বা সরস্বতী নদীর বা অন্যান্য নদীর পার্শ্ববর্তী এলাকায় কিন্তু গড়ে উঠেছিল। এর কারণ হচ্ছে জল, জলের সুবিধা হলে চাষবাস করা যায়, জল খাওয়া যায়, জলের উপর দিয়ে নৌকা নিয়ে এক জায়গায় থাকা যায়, যাওয়া যায়, ব্যবসার সুবিধা পাওয়া যায়। তখন তো এতটাভাবে ডেভেলপ করেনি রাস্তাঘাট, তাই তখন জলই নদীই ছিল একমাত্র মাধ্যম। 21 নম্বর, মানুষ প্রথমে হাতিয়ার হিসেবে লাঠিকে ব্যবহার করেছিল। দহন কথা হচ্ছে কি, দহন কথা হচ্ছে তোমরা সবাই জানো, আগুন লেগে যাওয়া। বর্জ্য পদার্থ ব্যবহার করে ফেলে দেওয়া পদার্থ, বর্জ্য মানে কি, ব্যবহার করে ফেলে দেওয়া পদার্থ। বিষস্থলী সাপের কোথায় থাকে, তো এই বিষস্থলী থাকে সাপের দাঁতের নিচেই। সাপে কামড়ালে রোগী শ্বাসকষ্ট হলে কী করবে, মুখে লাগিয়ে শ্বাস দেবে। এইখানে এই সাপের বিষ সম্বন্ধে একটা কথা বলি, যে কোন সাপের বিষ নেই, বিষহীন সাপ, তো অজগর একটা এমন সাপ যা কিন্তু বিষ নেই, দেখতেই অনেক লম্বা টম্বা কিন্তু তার বিষ নেই। এবার ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যে স্থাপত্য ভাস্কর্য সংগ্রহশালা, এই চ্যাপ্টার থেকে কিন্তু এর আগে অনেক কোশ্চেন কিন্তু এসছে। এর আগের টেট যে সমস্ত টেট হয়ে গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে দেখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের এসছে, তাই এবারও তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে, তাই এই ক্লাসটা তুমি একদম ভালোভাবে দেখে নাও। টেরাকোটা কি, তো টেরাকোটা যে নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপর ওই মূর্তি নকশাকে আগুনে পুড়িয়ে শক্ত করা হয়, সেটা হচ্ছে টেরাকোটা। 500 বছর আগে বাড়ি কী দিয়ে তৈরি হতো, চুন সুকি দিয়ে। লাল শালুতে মুড়ে রাখা হতো পুঁথি। জাদুঘর ইংরেজিতে বলে মিউজিয়াম। আগে বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূমি। 5 নম্বর হচ্ছে আগে বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূমি। তো মল্লভূমি কথার অর্থ কী, তো মল্ল রাজাদের ভূমি বা জমি বা অঞ্চল হয়েছে মল্লভূমি নামে পরিচিত। সূর্য মন্দির কোথায় আছে, তো ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনারক শহরে সূর্য মন্দির আছে। এই মন্দিরটি একটা বৃহৎ রথের মতো, একেবারে 12 জোড়া চাকা আছে, মানে একবারে 24টি চাকা আছে এই মন্দিরটাই, রথের ডিজাইনে বানানো হয়েছে, 24টি চাকা আছে।
সূর্য মন্দির কোন সাগরের কাছে অবস্থিত? এই যে বঙ্গোপসাগর, উড়িষ্যায় যে বঙ্গোপসাগর অবস্থিত। জামা মসজিদ কোথায়? জামা মসজিদ দিল্লি। জামা মসজিদ কে নির্মাণ করেন? তো জামা মসজিদ নির্মাণ করেন সম্রাট শাহজাহান। ইম্পর্টেন্ট, জামা মসজিদ কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। কলকাতা বাবা মসজিদগুলোর মধ্যে একটা মসজিদের নাম টিপু সুলতান মসজিদ। পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো খ্রিস্টান চার্চ কোনটি? ব্যান্ডেল চার্চ। অনেক দিন আগে এটা তৈরি হয়েছে, প্রায় 1660 সালে। 1660 সালে ব্যান্ডেল চার্চ তৈরি হয়। আর এই 1660 দেখে আমার একটা কথা মনে হলো যে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। চার্চের অপর নাম হচ্ছে গির্জা, ইংরেজিতে চার্চ বলে, বাংলায় গির্জা। স্থাপত্য কী? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। স্থাপত্য কী? স্থাপত্য হচ্ছে পুরোনো দিনে বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা সবই স্থাপত্য, মানে পুরোনো দিনে যাই দেখবে সব হচ্ছে স্থাপত্য। যেমন কোনারকে সূর্য মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ ইত্যাদি হচ্ছে স্থাপত্য। এবার হচ্ছে দেখো এই তিনটে জিনিস কিন্তু খুব ভালোভাবে মনে করা যায়। সৌধ কী আর ভাস্কর্য কী? স্থাপত্য, সৌধ, ভাস্কর্য। সৌধ কী? সৌধ একটা স্থাপত্য, তবে তার সঙ্গে কারো না কারো স্মৃতি জড়িয়ে থাকে। যেমন তাজমহল, তাজমহলের সঙ্গে কার স্মৃতি জড়িয়েছে? শাহজাহান। মমতাজ মহলের স্মৃতি জড়িয়েছে, তাই এটা হচ্ছে স্মৃতি সৌধ। আর ভাস্কর্য কী? এবার আমরা দেখে নেব ভাস্কর্য জিনিসটা কী। তাহলে পাথর বা অন্য কিছু গায়ে খোদাই করে নকশা, মূর্তি ফুটিয়ে তোলা হয়, তখন এটা হচ্ছে ভাস্কর্য। তাহলে দেখা হলো একটা মন্দিরের গায়ে কিছু ফুটিয়ে তোলা হয়েছে নকশা, তখন সেটা হচ্ছে ভাস্কর্য। আর সৌধ কী? তো সৌধ হচ্ছে একটা স্থাপত্য, কিন্তু তার সঙ্গে কারো না কারো স্মৃতি জড়িয়ে থাকবে। আর পুরোনো দিনের যে সমস্ত জিনিস আছে, মন্দির বলো, গির্জা বলো, স্থাপত্য, মন্দির, গির্জার যে কোনো জিনিস, সেগুলো হয় স্থাপত্য। তাহলে স্থাপত্য, সৌধ, ভাস্কর্য, এই তিনটে জিনিস খুব ভালোভাবে বোঝা গেল। এই তিনটি তফাৎ নিয়ে কিন্তু এর আগে কোশ্চেন এসেছিল। স্থাপত্য ভাস্কর্য কিসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়? তো স্থাপত্য ভাস্কর্য কলকারখানা, গাড়ির ধোয়া, ধুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, এবং অ্যাসিড বৃষ্টির ফলেও স্থাপত্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন স্টোন ক্যান্সার কি? তাজমহলে গায়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে স্টোন ক্যান্সার, এটার কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টি। আর অ্যাসিড বৃষ্টিতে নাইট্রোজেন এবং সালফার ডাইঅক্সাইড। বিরসা মুন্ডা মিউজিয়াম কোথায় আছে? এই যে ঝাড়খণ্ডে রাঁচি। বিরসা মুন্ডা, মুন্ডা বিদ্রোহের নায়ক ছিলেন বিরসা মুন্ডা। আর মুন্ডা বিদ্রোহ বলা হয় উলগুলান, মনে রাখবে, উলগুলান বিদ্রোহ বলা হয়। সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, না না নীল বিদ্রোহ, এই সমস্ত তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। মিশর দেশের রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো, একে বলা হতো মমি। তাহলে মিশর দেশে মমি অবস্থিত। গান্ধী স্মারক সংগ্রহশালা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্যারাকপুর। ইম্পর্ট্যান্ট, গান্ধী স্মারক সংগ্রহশালা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত। আর এই ব্যারাকপুরে প্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়, এখানে মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ হয়, তার সেখানে একটা স্ট্যাচু আছে। 21 নম্বর, ব্রতচারী প্রতিষ্ঠাতাকে? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ব্রতচারী প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্ত, মনে রাখবে, গুরু সদয় দত্ত হচ্ছে ব্রতচারী প্রতিষ্ঠাতা। যারা ডিএলএড করেছে তাদেরকে ব্রতচারী শেখানো হয়। বিশেষত সারগাছ রামকৃষ্ণ মিশনে যারা ট্রেনিং করেছে তারা প্রত্যেকেই ব্রতচারী বিষয়টা জানে। পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম কোথায়? তো পূর্ব ভারতের সবচেয়ে বিজ্ঞান মিউজিয়াম হচ্ছে কলকাতা, আর পূর্ব সদর দপ্তর হচ্ছে কলকাতা। 23 নম্বর, লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? লেপচা মিউজিয়াম দার্জিলিং জেলার কালিম্পং, দার্জিলিং জেলায় কালিম্পং অবস্থিত। বর্তমানে কালিম্পং একটা আলাদাই জেলা, তো লেপচা মিউজিয়াম কালিম্পংয়ে অবস্থিত। গুরু সদয় দত্ত মিউজিয়াম কোথায়? এটা হচ্ছে কলকাতায় অবস্থিত। আর এই গুরু সদয় দত্তই তিনি যে একটু আগে বললাম যে ব্রতচারী প্রতিষ্ঠাতা। 25 নম্বর, জলদাপাড়া গেলে আমরা কী কী নদী দেখতে পাবো? তো হলং নদী এবং তোষা নদী দেখতে পাবো। হলং এবং তোষা নদী আমরা জলদাপাড়ায় দেখতে পাবো। নয়া পিংলা পটচিত্র সংগ্রহশালা কোথায়? এটা যে পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে অবস্থিত, এটি পটচিত্রের জন্য বিখ্যাত। তাহলে নয়া পিংলা পটচিত্র সংগ্রহশালা কোথায়? এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। সূর্য মন্দিরের অন্য নাম কি? সূর্য মন্দির অন্য কী নামে পরিচিত? হচ্ছে ব্ল্যাক নামে পরিচিত। সূর্য মন্দির ব্ল্যাক টেম্পল নামে পরিচিত, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যাদের জানা নাই তারা একটু জেনে নাও যে সূর্য মন্দিরের উপরটা নাম হচ্ছে ব্ল্যাক টেম্পল। আর তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? তোমরা সবাই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবার দেখো নেক্সট চ্যাপ্টার হচ্ছে মানুষের পরিবার ও সমাজ। কোন সমাজে মা পরিবারের প্রধান? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক ক্ষেত্রে এটা আসে যে মেঘালয় রাজ্যে
খাসিয়া সমাজে, এখানে ধাসিয়া হয়ে গেছে, এটা হচ্ছে খাসিয়া সমাজে। সমাজ কীভাবে হয়? অনেক মানুষ অনেক দিন একসঙ্গে এক জায়গায় মিলেমিশে থাকার ফলে সমাজ সৃষ্টি হয়। তামা দিয়ে মানুষ প্রথম কী আবিষ্কার করেছিল? তো লাঙ্গল ও কাস্তে। আর প্রথম আবিষ্কৃত ধাতু হচ্ছে তামা। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম আবিষ্কৃত ধাতু তামা। আর তামার সঙ্গে টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ। তামার সঙ্গে টিন মিশিয়ে হয় ব্রোঞ্জ। আর তামার সঙ্গে জিঙ্ক মিশিয়ে হয় পিতল। তামার সঙ্গে জিঙ্ক মিশিয়ে হয় পিতল। আত্মীয় কথার অর্থ কী? তো আত্মীয় কথাটি অর্থ হলো যাদের সাথে আত্মার সম্পর্ক রয়েছে তাদেরকেও আমরা আত্মীয় বলি। তার মধ্যে নিকট আত্মীয়, পিতা মাতা, ভাই বোন। প্রথম কী থেকে লোহা আবিষ্কার হয়? উল্কাপিণ্ড থেকে। প্রথম লোহা আবিষ্কৃত হয় উল্কাপিণ্ড থেকে। আর উল্কাপিণ্ডের ফলে মহারাষ্ট্রের লোনার লেক সৃষ্টি হয়েছে। তোমাদের যদি প্রশ্ন হয় যে উল্কাপিণ্ড ফলে কোথায় লেক সৃষ্টি হয়েছে বা তার নাম কি, সেটা হচ্ছে মহারাষ্ট্রের লোনার লেক। মানুষ প্রথম পোষ মানেছিল ডগ, আর এই ডগকেই প্রথম কিন্তু মহাকাশে পাঠিয়েছিল রাশিয়া। সমাজে কার উপযোগিতা বেশি? সমাজের মধ্যে এক একজন মানুষ এক এক রকম কাজ করে থাকে, যেমন কৃষকরা ফসল ফলান, ডাক্তার রোগী দেখেন, এক একজনের এক এক রকম কাজ। সবাই আমাদের সমাজের বন্ধু, সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই সমাজ। এবার দেখো ইস্পাত তৈরি হয় কী থেকে? ইস্পাত তৈরি হয় লোহা থেকে। 9 নম্বর, প্যাকেটের খাবার খেলে কী অসুবিধা হয়? তো ক্ষুধামন্দা হয়, খিদে লাগে না, বাচ্চাদের খুব অসুবিধা হয়, স্থূলতা বৃদ্ধি পায়। এবার দেখো 10 নম্বর, যাযাবর সমাজ কাকে বলে? যে সমাজ নির্দিষ্ট কোনো একটি জায়গায় বসবাস করে না, জীবিকা এবং খাদ্যের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, তাদেরকে যাযাবর সমাজ বলে। প্রথম কোন চাষ শুরু হয়েছিল? তো প্রথম গম, বার্লি, যবের চাষ হয়েছিল। আর হরপ্পা সভ্যতার মানুষের প্রথম খাদ্যই ছিল গম এবং বার্লি। প্রধান খাদ্য ছিল গম, বার্লি। হরপ্পা সভ্যতা আবিষ্কার দয়ারাম সাহানি। এবার দেখো এবার হচ্ছে আর একটা চ্যাপ্টার হচ্ছে জড়বস্তু জগৎ। এখান থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, সেগুলো দেখে নিই। আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাই সেগুলোকে আমরা বলি বস্তু। বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা বলি পদার্থ। তাহলে বস্তু তৈরি হয় পদার্থ দিয়ে। প্লাস্টিকের বোতল বা লোহার প্রয়োগ হলো বস্তু, কিন্তু পদার্থ হলো প্লাস্টিক বা লোহা। তাহলে প্লাস্টিক বা লোহা দিয়ে আমরা বস্তু তৈরি করতে পারছি, আর প্লাস্টিক লোহা এটা পদার্থ। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর, অতল। অবশ্যই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা দিয়েই মহাসাগর তৈরি হয়। নর্মদায় মশার লাভা মারার জন্য প্রয়োগ হয় ব্লিচিং পাউডার। তাহলে নর্মদায় মশার লাভা মারার জন্য ব্লিচিং পাউডার। এইখানে দেখো যদি একটা দেখা গেলো একটা জলাশয়ে অনেক মশা জন্ম নিয়েছে, সেই জলাশয়ে বা সেই আবদ্ধ জলে যদি কিছুটা কেরোসিন তেল দিয়ে দেওয়া হয়, তাহলে সেই সমস্ত মশাগুলো ডুবে মারা যায়। কারণ কি? যদি মশাই সারফেস টেনশন হলো একটা পৃষ্ঠ টান, জলের একটা ধর্ম হচ্ছে পৃষ্ঠ টান, এবং উপরটাকে যতটা সম্ভব কম জায়গা রাখতে চায়। তার জন্য যখন পৃষ্ঠ টানের জন্য জলের উপর মশারা কিন্তু হাঁটাচলা করতে পারে, কিন্তু যখন সেখানে কেরোসিন তেল দিয়ে দেওয়া হবে না, তখন পৃষ্ঠটান কমে যাবে, তখন জলের পৃষ্ঠটান কমে যাওয়ার জন্য মশারা ডুবে মৃত্যুবরণ করবে বা সলিল সমাধি হবে। 6 নম্বর দেখো, নিজস্ব আকার হচ্ছে কঠিন পদার্থে, আর নিজস্ব আকার নেই তরল ও গ্যাসীয় পদার্থে। তরল এবং গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের মতো আকার ধারণ করে। খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে কি? গ্যাস। আর গ্যাসের হচ্ছে তাপন মূল্য সবচেয়ে বেশি। গ্যাস দিয়ে রান্না, যেমন এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেখানে যে প্রোপেন বিউটেন সবচেয়ে বেশি থাকে। আর এখানে আর একটা কথা বলি যে আমাদের এই যে সিলিন্ডার গ্যাস লিক হলে আমরা বুঝবো কী হবে? একটা দুর্গন্ধ বা একটা গন্ধ আমাদের নাকে আসে, সেই গন্ধটা হয় একটা গ্যাস থাকার জন্য, সেটা হচ্ছে মার্কেপটান বলে একটা গ্যাস আছে, সেই গ্যাসের জন্য আমরা লিকেজটা ডিটেক্ট করতে পারি। 9 নম্বর দেখো, কোনো কিছু ভারী না হালকা তা মাপা হয় দাঁড়িপাল্লা বা বাটখা দিয়ে। তাহলে ভর মাপা হয় দাঁড়িপাল্লা দিয়ে, কিন্তু ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলা দিয়ে। যা কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেই, তা হলো পদার্থ বা ম্যাটার। পদার্থে হচ্ছে 3টে অবস্থা, কিন্তু বর্তমানে এখন 4টে অবস্থা। কঠিন, তরল, গ্যাস। যেহেতু এটা ছোটো বাচ্চাদের, তাই 3টে অবস্থা দেওয়া আছে, কঠিন, তরল, গ্যাসীয়, আর এটা হচ্ছে প্লাজমা অবস্থা। 13 নম্বর, হাওয়ায় থাকা জলীয় বাষ্পই ঠান্ডা বরফের সংস্পর্শে তৈরি করে ছোট ছোট জলকণা। জলীয় বাষ্প উঠে গিয়ে যখন ঠান্ডা হয়ে যায় বা ঘনীভূত হয়, তখন ছোটো ছোটো জলকণায় পরিণত হয়। একটা জলকণার সঙ্গে আরেকটা জলকণা যখন মিশে বড় জলকণা হয়, তো পৃথিবীর টানে নিচে নেমে আসে।
তখন হয় বৃষ্টি। ছোট ছোট জলকণাগুলো সাদা ধোঁয়ার মতো লাগে। তাহলে যেমন তুষারপাত যেখানে হয় সেখানে কি, সেটা যে আসলে জলকণা, সেগুলোকে সাদা ধোঁয়ার মতো লাগে। বরফ থেকে জল, জল থেকে বাষ্প এবং বাষ্প থেকে জল, এটি একটি হলো জলের অবস্থা পরিবর্তন। ধানের খোসাকে বলে তুষ। যারা গ্রামের ছেলে তারা সবাই জানো ধানের খোসাকে তুষ বলে। আর যারা হচ্ছে সিলভার স্পুন নিয়ে জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে মানে শুধু চালটা দেখেছে, চালটা কোথায় থেকে হয় সেটাও জানে না, সেটা হচ্ছে তারা জানতে পারবে না যে ধানের খোসাকে তুষ বলা হয়। 17 নম্বর, নদী ক্রমশ বুঝে আসে কারণ নদীর জলে ভাসমান সূক্ষ্ম বালিমাটি থিতিয়ে পড়ে। যেমন বালিমাটি থিতিয়ে থিতিয়ে নদীর বুকটা জমে যায়, তখন কি নদী ক্রমশ বুঝে আসে, কমে যায়, নদীর যে গহ্বর সেটা কমে যায়। চাষের পক্ষে উপযোগী মাটি হচ্ছে পলি মাটি, চাষের পক্ষে উপযুক্ত হচ্ছে পলি মাটি। আর ভারতবর্ষের সবচেয়ে বেশি আছে, প্রায় 40 থেকে 45% পলি মাটি আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক কে দিয়েছিলেন, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। ডান্ডি মার্চ 1930 খ্রিস্টাব্দে হয়েছিল এটা। তারপর দেখো এবার কালবৈশাখী ঝড়ের সময় বরফের টুকুগুলো এসে পড়ে তাকে বলে শিলাবৃষ্টি। এবার দেখো জীবিকা এবং সম্পদ থেকে প্রশ্ন। গাম্ভীরা পালা খুবই ইম্পর্ট্যান্ট, গাম্ভীরা পালা দেখা যায় মালদায়। আর ছৌ নাচ কোথায় দেখা যায় তোমরা বলবে কমেন্ট বক্সে। নৌকা মাঝিদের গানগুলি কেমন বলো, সারি গান। তাহলে এটাও বলবো যে নৌকা মাঝিদের গানগুলি কেমন বলো, সারি গান। প্রথমে যেসব ফসলের চাষ শুরু হয়েছিল সেগুলো হচ্ছে গম, বালি, জব। একটু আগেই বললাম যে পুতুল তৈরি করেন তাদের বলা হয় পটুয়া, যারা যে পুতুল তৈরি করেন তাদেরকে বলা হয় পটুয়া। যারা ডোকুয়া অর্থাৎ পিতল ঢালাইয়ের কাজ করেন তাদের বলা হয় মালাহার, স্যাকরা বা ঢেপ্পো। যারা পিতলের কাজ করেন, পিতলের বাতি, বাটি, বিভিন্ন জিনিসপত্র বানায়, তাদেরকে বলে মালাহার, স্যাকরা বা ঢেপ্পো। তাঁত শিল্প দেখা যায় হুগলির শ্রীরামপুর, ধনেখালি, নদিয়া, নবদ্বীপ। আর এই শ্রীরামপুরেই প্রথম যে কাগজের কল তৈরি হয়েছিল, হ্যাঁ কাগজ যে আমরা যে নিউজ পেপার দেখছি এই কাগজের কল তৈরি হয়েছিল শ্রীরামপুরে প্রথম। আর কাগজ তৈরি হয় বাঁশ থেকে, সাবাই ঘাস থেকে। মৃৎশিল্প দেখা যায় কলকাতা, কুমারটুলি, নদিয়া, কৃষ্ণনগর। আর এই কাগজ সম্বন্ধে আটের সবচেয়ে মানে বৃহত্তম কাগজ তৈরি কারখানা হচ্ছে নেপানগরে অবস্থিত। 8 নম্বর, গালা শিল্প দেখা যায় পুরুলিয়া, মালদা আর বাঁকুড়া, সোনামুখী জায়গায়। টয় ট্রেন বা জিপ দেখা যায় দার্জিলিংয়ে, টয় ট্রেন বা জিপ দেখা যায় দার্জিলিংয়ে। রেশম শিল্প হয়েছে কালিয়াচক, মুর্শিদাবাদ, মালদা, সুজাপুর। তাহলে রেশম শিল্প হচ্ছে কালিয়াচক, মুর্শিদাবাদে কিন্তু বহরমপুর আছে, আর মালদা, সুজাপুর। মাটির পুতুল তৈরি হয় পোড়া মাটি দিয়ে, এটা হচ্ছে বিষ্ণুপুরে। ছৌ নাচ আমি একটু আগে বললাম যে রামায়ণ মহাভারতের গল্প নিয়ে গঠিত। রামায়ণ মহাভারতের গল্প নিয়ে কোন নাচ গঠিত বা কোন নাচ রামায়ণ মহাভারতের ভিত্তি করে হয়েছে, সেটা হচ্ছে ছৌ নাচ। ছৌ নাচ কোথায় হয়, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর। আর এই নাচে সবাই মুখোশ পরে নাচে, মুখোশ হচ্ছে ইম্পর্টেন্ট এই নাচে। রেল ইঞ্জিন, চিত্তরঞ্জন, বাহ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে। সোলার কাজ যারা করেন তাদের আমরা বলবো মালাকার। একটু আগে দেখলাম পিতলের কাজ যারা মালাহার, আর যারা সোলার কাজ করে তাদেরকে মালাকার। ডোকরার তৈরি সামগ্রী হচ্ছে পঞ্চপ্রদীপ, কাজললতা, গণেশ, ময়ূর, দুর্গা মূর্তি, বিভিন্ন রকম মূর্তি তৈরি করা হয়। বিষ্ণুপুর সিল্ক সারের জন্য বিখ্যাত বিষ্ণুপুর, তো এই নামের সঙ্গে যুক্ত আছে বিষ্ণুপুর। ঝুমুর নাচ আদিবাসী মেয়েদের নাচ। বাংলার সাধক বাউল হয়েছে লালন ফকির, লালন ফকির। লোককথা, আমরা লোকমুখে যে সমস্ত গল্পগুলি শুনি সেগুলো হয়েছে লোককথা। কুটির শিল্প, বাড়ির মধ্যে কম জায়গায় কম জিনিস দিয়ে তৈরি হয় কুটির শিল্প। ছৌ নাচে মুখোশ তৈরিতে প্রয়োজন, তাহলে ছৌ নাচের মুখোশ তৈরিতে কী কাজে লাগে, আঠালো মাটি, কাগজে মণ্ড, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, পাতলা কাপড়, চুমকি, রং ইত্যাদি। বাউল গান হলো পল্লী গান বা পল্লী সমাজের গান। ডোকরা হলো পিতল গলিয়ে মোম আর ধুনো ছাঁচে বানানো মূর্তিকে ডোকরা বলে। পিতল গলিয়ে মোম আর ধুনো ছাঁচে বানানো মূর্তিকে ডোকরা বলা হয়, তাদের বলা হয় ডোকরা শিল্পী। আমাদের বডি থেকে কোশ্চেন, সবার দাঁত থাকে না, অবশ্যই সবার দাঁত থাকে না। আমরা কোথা থেকে শক্তি পাই, আমরা খাদ্য থেকে শক্তি পাই। খাদ্য হচ্ছে 3 প্রকার, কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। ফ্যাট থেকে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি পাওয়া যায় বা পাওয়া যায়। দাঁতের যত্ন কীভাবে, সকাল সন্ধ্যা দাঁত মাজতে হবে, দাঁতের যত্ন নিতে হবে।
দাঁতের বেশিরভাগ অংশটা কোথায় থাকে? তো আমাদের দাঁতের বেশিরভাগ অংশ ভিতরের দিকে থাকে, মাড়িতে থাকে। শরীরের সবচেয়ে শক্ত কোন অংশটি? তো সবচেয়ে শক্ত হচ্ছে দাঁতের এনামেল। আগেই বলি সেটা, দাঁতের সবচেয়ে শক্ত হচ্ছে দাঁতের এনামেল। আমাদের দাঁতের কত ধরনের কাজ আছে এবং কী কী? তো দাঁতের কাজ হচ্ছে 4 ধরনের কাজ। আমাদের দাঁতের কাজ হচ্ছে 4 ধরনের, ইম্পর্টেন্ট কিন্তু এটা: কাটা, ছেঁড়া, ভাঙ্গা আর গুঁড়ো। দাঁত হচ্ছে 4 প্রকার, যেমন সিসর, ইনসিসর, মোলার অ্যান্ড প্রিমোলার, যার কাজ হচ্ছে কাটা, ছেঁড়া, ভাঙ্গা আর পেশাই করা। 7 নম্বর, আমাদের দাঁত কত ধরনের? কী কী? 4 ধরনের। 4 ধরনের আমাদের দাঁত। এই দেখো দেখো, কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন আর পেশন। কর্তন, ছেদন, অগ্রপেশন আর পেশন। জন্মের কত মাস পর দাঁত বের হয়? তো জন্মের 6 মাস পর দাঁত গজায় আমাদের। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, আমাদের দুধ দাঁতের সংখ্যা কটা? আমাদের দুধ দাঁতের সংখ্যা কয়টি? দুধ দাঁত কটি থাকে এবং কত বছর বয়স? দুধ দাঁত 20টি। প্রশ্নটা এখানেও তো আছেই। দুধ দাঁত থাকে 20টি, আর 6 থেকে 12 বছর পর্যন্ত দুধ দাঁত থাকে। 6 থেকে 6 to 12 পর্যন্ত দুধ দাঁত আমাদের থাকে, তারপর উঠে যায়। হজমের প্রথম ধাপ কি? হজমের প্রথম খাবারকে ভেঙে টুকরো করে দেওয়া হয়েছে হজমের প্রথম ধাপ। লালাগ্রন্থি কোথায় থাকে? এর কাজ কি? লালাগ্রন্থি মুখে থাকে। লালাগ্রন্থিতে লালারস বের যায়, খাবারকে হজম করতে সাহায্য করে। আমাদের মুখবিবর থেকে পাকস্থলী ফুসফুস পর্যন্ত কটি নালী আছে? তাদের কি কি কাজ? 2টি নালী আছে, একটি হলো শ্বাসনালী আর একটি হলো খাদ্যনালী। মুখবিবর থেকে পাকস্থলী পর্যন্ত গেছে খাদ্যনালী, যার কাজ খাদ্যকে পাকস্থলীতে পৌঁছানো, আর মুখবিবর থেকে ফুসফুস পর্যন্ত গেছে শ্বাসনালী, যার কাজ হচ্ছে শ্বাসকার্য চালানো। পাকস্থলীতে কিছুটা খাবার হজম হওয়ার পর খাবার পেঁচানো অংশের দিকে চলে যায়, তার নাম কি? এটা হচ্ছে অন্ত্র। অন্ত্র হচ্ছে পেঁচানো জায়গা যেখানে খাবার হজম হয়। অন্ত্রের একটা অংশে বাকি খাবার হজম হয়, সেটা হলো ক্ষুদ্র অন্ত্র। তাহলে ক্ষুদ্র অন্ত্রে বাকি খাবারটা হজম হয়। 15 নম্বর দেখো, চোখের পক্ষে ভালো এরকম খাবারগুলি কি? শাকসবজি, গাজর, পেঁপে, এগুলো হচ্ছে চোখের পক্ষে ভালো। দাঁতের বায়ু সুস্থ রাখে লেবু মতো টক জাতীয় ফল। তো কারণ কি? তো দাঁতে ভিটামিন সি হয়, স্কার্বি হয়, আর ভিটামিন সি পাওয়া যায় বেশি বেশি লেবু মতো টক জাতীয় ফলগুলিতে। তার জন্য লেবু মতো টক জাতীয় ফল খেলে দাঁতের বায়ু সুস্থ থাকে। গাছ কীভাবে খাবার তৈরি করে? তো মাটি থেকে জল এবং খনিজ লবণ নেয়, বাতাস, কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের আলো, এইভাবে গাছ খাবার তৈরি হয়। আর গাছের খাবার তৈরি হয় পাতায়। পাতায় গাছের আড্ডাকে বলা হয়, আর পাতায় থাকে ক্লোরোফিল, আর ক্লোরোফিল সক্রিয় হয় আলোতে। আর এখানে একটা কথা বলি, যে লাল আলোতে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়, আর সবুজ আলোতে সবচেয়ে কম সালোক সংশ্লেষ হয়। ফুসফুস ভালো রাখতে হলে কী করতে হবে? তো শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করতে হবে, ধুলো ধোয়া থেকে নিজেকে সাবধান রাখতে হবে। রেড পান্ডা, এই ইম্পর্টেন্ট কোশ্চেন। রেড পান্ডা কোথায় দেখা যায়? দার্জিলিংয়ে রেড পান্ডা দেখা যায়। বাবুই পাখি কোথায় বাসা বাঁধে? তালগাছে। বাবুই পাখি বাসা বাঁধে তালগাছে। কোথাকার জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকতো মধ্যপ্রদেশে, আর মধ্যপ্রদেশে বাঘের রাজ্য বলা হয়। বাঘেদের রাজ্য আর হার্ট অফ ইন্ডিয়া, ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশকে। কলমি শাক আমরা সাধারণত কোথায় দেখতে পাই? যে কলমি শাক আমরা পুকুরে দেখতে পাই, কলমি শাক মাঠেও দেখা যায়। গন্ডারের পিঠে আমরা সাধারণত কী দেখতে পাই? যে পোকা। গন্ডারের পিঠে পোকা থাকে। পোকা হচ্ছে গন্ডারে পোকা থাকে, তার জন্য বিভিন্ন পাখি গন্ডারের গায়ে বসে সেই পোকাগুলো খায়। তারা পাখি এবং গন্ডার সহাবস্থান করে। মরুভূমিতে আমরা সাধারণত কী ধরনের গাছ দেখতে পাই? কাঁটা জাতীয় গাছ, জিওফাইট। মরুভূমিতে যে সমস্ত গাছ জন্মে তাদেরগুলো আমরা জিওফাইট। উট পাখি আমরা কোথায় দেখতে পাই? মরুভূমিতে উট পাখি দেখা যায়। আর উট পাখির ডিম, উট পাখির যে ডিম, সবচেয়ে বৃহত্তম কোষ হচ্ছে উট পাখির ডিম। ভারতের সিংহ কোথায় দেখতে পাই? গুজরাটের গির অরণ্যে। গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। আসামে কী জাতীয় প্রাণী দেখা যায়? তো মুগা, রেশম, মথ। আসামে মুগা, রেশম, মথ। আর আসামে একটা মনে রাখবে, মানস অভয়ারণ্য, কাজিরাঙ্গা অভয়ারণ্য, দুটো মনে রাখবে। 28 নম্বর, হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ করেছে ব্রিজের নাম হচ্ছে রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু। সাঁতরাগাছি কোন জেলায়? এটা হাওড়া জেলায় অবস্থিত। জলদাপাড়া কোন প্রাণীর জন্য বিখ্যাত? গন্ডার। জলদাপাড়া হচ্ছে গন্ডার প্রাণীর জন্য বিখ্যাত। জলদাপাড়ায় কোন নদী দেখা যায়? বাহ,
এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে জলদাপাড়া হলং নদী দেখা যায়, জলদাপাড়া হলং নদী দেখা যায়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জলদাপাড়া জঙ্গলের উপর দিকে কোন নদী দেখা যায়? তোষা নদী। তাহলে জলদাপাড়ায় দেখা যায় হলং নদী, তার অন্যদিকে দেখা যায় তোষা নদী। আর তোষা হচ্ছে তিস্তা উপনদী, আর তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র উপনদী। 32 নম্বর দেখো, পুকুর নদী সাগরের জল শুকিয়ে কী হয়? তো জলীয় বাষ্প হয়, বাতাসে মিশে, সেই বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে একটার সঙ্গে আরেকটা মিশে বৃষ্টিপাত হয়। বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম ধূলিকণার উপর জলের ফোঁটাগুলি জমে কী হয়? মেঘ। বাতাসে কোন গ্যাস বেশি থাকে? বাতাসে থাকে নাইট্রোজেন, প্রায় 78% নাইট্রোজেন থাকে, আর তারপর 20% থাকে অক্সিজেন। ঋতু হচ্ছে 6টি। সূর্য মন্দির অবস্থিত কোণার্ক। জামা মসজিদ দিল্লি, টিপু সুলতান মসজিদ কলকাতা। টিপু সুলতান মসজিদ কোথায়? এই টিপু সুলতানের নাম শুনে তোমার মহীশূর বা কর্ণাটক ভেবো না, এটা হচ্ছে কলকাতায় অবস্থিত। বিরসা মুন্ডা মিউজিয়াম হচ্ছে রাঁচি। রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্র অবস্থিত বক্সা অরণ্য, জলপাইগুড়ি। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে বক্সা অরণ্য কোথায় অবস্থিত? তো বক্সা অরণ্য জলপাইগুড়িতে অবস্থিত, বক্সা অরণ্য জলপাইগুড়িতে অবস্থিত। এগুলো সহজ তোমাদের মনে হলে কিন্তু এক্সামে হলেও গিয়ে যে টেম্পারমেন্ট, সেখানে বিভিন্ন অরণ্য দেখে কিন্তু কনফিউশন হয়ে যায়, তখন আলিপুরদুয়ার হবে না জলপাইগুড়ি হবে বোঝা খুব মুশকিল হয়ে যায়। তাই খুব ভালোভাবে এগুলো যদি দেখে নাও, বারবার দেখো, প্র্যাকটিস করো, তাহলে সুবিধা হয়। তাহলে তোমাদের নয়া, পিংলা পটচিত্র, পিংলা গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এর আগে এই কোয়েশ্চেনটা ছিল, আমি একটু আগেই বললাম। তারপর দেখো, লেপচা মিউজিয়াম কালিম্পং, লেপচা মিউজিয়াম কালিম্পং। গান্ধী সাধক সংগ্রহশালা ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। বিড়লা শিল্প কারিগর সংগ্রহশালা কলকাতা। ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম হচ্ছে কলকাতায় অবস্থিত বিড়লা শিল্প কারিগর সংগ্রহশালা। গুরু সদয় দত্ত মিউজিয়াম, বোতচারী গ্রাম, ঠাকুরপুকুর, কলকাতায় অবস্থিত। আর তিনি হচ্ছে বোতচারীর জন্য বিখ্যাত। এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর পরিবেশে বইয়ে যে সমস্ত ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আছে, যেগুলো তোমাদের টেটের জন্য ইম্পর্ট্যান্ট। সমস্ত বিষয় আমরা লাইন বাই লাইন বা এক লাইনে প্রশ্ন উত্তর দিয়েছি। তোমাদের এই কেমন লাগছে এই ক্লাসটি অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। যারা টেট দিবে অবশ্যই একদম ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।